প্রিয় বন্ধু, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাকে স্বাগত। গল্প পাঠ শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই, সেটি হলো আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে, গল্পটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব হাসির গল্প। গল্পের নাম কুস্তির প্যাঁচ। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে শুরু করছি আজকের গল্প, খুব হাসির গল্প, কুস্তির প্যাঁচ। যে লোকটা রোজ ভোর রাতে উঠে 150 বুকডন আর 300 বৈঠক দেয়, তারপর জিমন্যাস্টিক্স করে, বালির বস্তায় ঘুষি মারে এবং কুংফু, ক্যারাটে, জুডো অভ্যাস করে, তাকে আবার মর্নিং ওয়াকে কী প্রয়োজন? এটা অনেকেরই প্রশ্ন। কিন্তু গোয়েন্দা বরদাচরণ এর জবাব দিতে পারবেন না। তবে এটা ঠিক যে আজও প্রতিদিন সকালে তাকে দাদুর সঙ্গে প্রাতঃভ্রমণে যেতে হয়। যখন থেকে হাঁটতে শিখেছেন সেই তখন থেকে আজ অবধি রোজ। বরদাচরণে দাদুর বয়স 85। যৌবনকালে খুব নামকরা কুস্তিগির ছিলেন, অনেক মেডেল, কাপ, শিল্ড পেয়েছেন। এখনও শালগাছের মতো রিজু এবং প্রকাণ্ড শরীর। রোজ এখনও কুড়ুল চালিয়ে 2 মণ করে কাঠ কাটেন। পুকুরে ঘণ্টাখানেক সাঁতরান, কুয়োর থেকে 20-30 বালতি জল তোলেন। যৌবনে গোটা একটা খাসির মাংস খেয়ে ফেলতে পারতেন। ডিম খেতেন 2 ডজন করে, 1/2 সের ঘি, 5 সের দুধ। তবে এখন আর অত খান না। তবু যা খান তা 3টে লোকের খোরাক। সকালে উঠে পরিষ্কার বাতাসে শ্বাস নিয়ে ফুসফুস পরিষ্কার করতে প্রাতঃভ্রমণ তাঁর নিত্যকর্ম। এখনও তার চুল পাকেনি, দাঁত পড়েনি, চামড়া কোঁচকায়নি। 85 বছরেও দিব্যি সুঠাম চেহারা অম্বিকাচরণের। তবে কিনা লোকটা একটু বাতিগ্রস্ত। তার কাছে সব কিছুই সে আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। এই যে বরদাচরণ এখন পূর্ণ যুবক, ইয়া দশাশই লম্বা চওড়া চেহারা, তার উপর আবার নামকরা গোয়েন্দা। এসব অম্বিকাচরণের খেয়ালই থাকে না। সকালে উঠেই তিনি দাঁতন করে পুজো পাঠ সেরে থানকুনি পাতার পলি ওঠা ছোলা খেয়ে হাঁক দেন, দাদু ভাই, ও দাদু ভাই। ডাক শুনে মনে হয় যেন 3-4 বছর বয়সী নাতিকে ডাকছেন। আর সেই ডাক শুনে বরদাচরণ গুটি গুটি দাদুর কাছে এসে দাঁড়ান। তারপর দাদুর হাত ধরে পিছু পিছু বেরিয়ে আসেন। দাদু অম্বিকাচরণ যেভাবে বহুকাল আগে ছোট্ট বরদাচরণকে সাবধানে নর্দমা পার করাতেন, এখনও ঠিক তেমনি হাত ধরে নর্দমা পার করে দেন। গাড়ি ঘোড়া দেখলে বলেন, দাদু ভাই সরে এসো, চাপা দেবে যে। কুকুর বা গরু দেখলে হাঁ হাঁ করে ওঠেন। হাতের লাঠিটা আপসাতে আপসাতে বলেন, যা যা, দাদু ভাই ভয় পেয়ে কাঁদবে এক্ষুনি। বরদাচরণ একটা দীর্ঘশ্বাস ফেলেন। কি আর করবেন? পরশুদিনও তিনি একজন ডাকাতকে ধরতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমেছেন। এই তো গত মাসেই তিনি খুনি রঘুবীর সিংয়ের পিস্তলের মুখে পড়েছিলেন। আর এই তো সেদিন কুখ্যাত একদল হাইজ্যাকারের পিছু নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক বোয়িং 737 বিমানের একেবারে কেবিনের মধ্যে দুর্দান্ত ফাইট করে 4 জন বিমান ছিনতাইকারীকেই একেবারে ঘায়েল করে এলেন। কিন্তু দাদুকার সে কথা কে বোঝাবে? দাদুর সঙ্গে বরদাচরণের এই মর্নিং ওয়াক দেখে সবাই ভারী অবাকই হয়। হঠাৎই একদিন একখানা ঘটনা ঘটল, যাকে বলা যায় বাঘের ঘরে ঘোগের বাসা। প্রায় 60 বছর আগে মুর্শিদাবাদের এক নবাবের বাড়িতে বিখ্যাত পাঞ্জাবি কুস্তিগির শের সিংকে অম্বিকাচরণ হারিয়ে দেন, আর তাই নিয়ে খুব হইচই হয়েছিল। আর তাতে নবাব খুশি হয়ে সোনায় বাঁধানো একখানা কাপ উপহার দিয়েছিলেন অম্বিকাচরণকে। এখনকার বাজারে সেই কাপটার দাম হেসে গেলে 20-25 হাজার টাকা তো হবেই। অম্বিকাচরণ একখানা কাঁচের বাক্সে যত্ন করে
কাপটা রেখে দিয়েছিলেন। নিজ হাতে রোজ মোছেন, কেউ এলে দেখান। হঠাৎ একদিন দেখা গেল কাপটা নেই, আর তার বদলে কাঁচের বাক্সে একটা চিরকুট পড়ে আছে। আর তাতে লেখা, অম্বিকা ভাই, লড়াইটায় জোচ্চুরি ছিল, তুমি আমাকে চিৎ করতে পারোনি, আমার কোমরটা মাটিতে লেগেছিল মাত্র। কিন্তু নবাবের ব্যান্ড পার্টি তখন এমন জগঝম্প বাজনা শুরু করে দিল, আর তাই শুনে তুমি জিতেছ ভেবে সব মেয়ে বউরা এমন শাঁখ বাজাতে আর উলু দিতে লাগলো যে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ওরকম আওয়াজ আমি জীবনে কখনো শুনিনি। তোমাকে কাঁধে নিয়ে লোকের সে কি নাচ! আমি নবাবকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে লড়াইটা এখনো শেষ হয়নি, কিন্তু কে আর কার কথা শোনে। নবাব আমাকে আমলই দিলেন না, আর সেই থেকে মনের মধ্যে আগুন পুষে রেখেছি। ইচ্ছে ছিল তোমাকে অনেক আগে হারিয়ে দিয়ে প্রমাণ করি যে তোমার চেয়ে আমি অনেক বড় কুস্তিগীর, কিন্তু সেই সুযোগ আর এতকালের মধ্যে ঘটে ওঠেনি। নানা ধান্দায় আমাকে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়েছে, তবে সর্বদা আমি তোমার খোঁজখবর রেখেছি। এতদিন বাদে ফের তোমার পাত্তা মিলেছে। তোমার সঙ্গে দেখা করতে এসে তোমাকে পেলাম না, দেখলাম সেই ট্রফিটা তোমার ঘরে আজও সাজানো আছে। আর দেখেই পুরনো স্মৃতিটা জাগিয়ে উঠল, রক্ত গরম হয়ে গেল, হাত পা নিষ্পিস করতে লাগলো। সামনে তোমাকে পেলে রদ্দা লাগাতাম। যাই হোক, এই ট্রফিটা আমি আমার বলেই মনে করি, তাই এটা চুপি চুপি আমি নিয়ে যাচ্ছি। আর যদি তোমার এতে আপত্তি থাকে, তবে আগামীকাল বেলা 12টার মধ্যে জেমিনি হোটেলের 12 নম্বর ঘরে এসো। ট্রফিটি যদি নিতান্তই ফেরত পেতে চাও, তাহলে আমার সঙ্গে আর একবার তোমাকে কুস্তি লড়তে হবে। যদি তুমি যেত, তাহলে তোমাকে ট্রফি তো ফেরত দেবই, আর ওস্তাদ বলেও মেনে নেব। আর যদি তুমি হারো, তাহলে আমাকে ওস্তাদ বলে সেলাম জানাবে। ইতি শের সিং। এই চিরকুট পেয়ে অম্বিকাচরণ তো মহা খাপ্পা। বাতাসে ঘুষি ছুটতে ছুটতে বললেন, ব্যাটা শের সিংয়ের এত সাহস! সেদিন লড়াইতে যে ওর লেংটি খুলে নিইনি, তাই ওর 7 জন্মের ভাগ্যি। এমন প্যাঁচ মেরেছিলাম যে ব্যাটা একেবারে কুমড়ো গড়াগড়ি। আবার বলে কি না, সেদিন ওই নাকি জিতেছিল। আয় না ব্যাটা, এখন এই বুড়ো বয়সে ভেলকি দেখিয়ে তোকে এরোপ্লেন প্যাঁচ মেরে ধোবি পাটে আছড়ে মারতে পারি কিনা একবার দেখে যা। বরদাচরণ তাড়াতাড়ি দাদুকে ধরে বসিয়ে পাখার বাতাস টাতাস দিয়ে একটু ঠান্ডা করে বললেন, আর সেদিন কি ঘটেছিল তা বেশ বুঝতেই পারছি, কিন্তু এতদিন পরে লোকটা আবার কুস্তি লড়তে চায় কেন, সেটাই তো বুঝতে পারছি না। তা দাদু, শের সিংয়ের বয়স এখন কত হবে বলো তো? অম্বিকাচরণ একটু চিন্তা করে বললেন, আমার চেয়ে বছর 5-এর বড় তো হবেই। তা তার এখন 90-এর কম তো না। চোখ কপালে তুলে বরদাচরণ বললেন, 90? এই বয়সে লোকটা কুস্তি লড়তে চায়? না দাদু, এ লোকটা তো দেখছি সাংঘাতিক। অম্বিকাচরণ মাথা নেড়ে বললেন, সাংঘাতিক তো বটেই। শের সিংয়ের নাম শের সিং হলো তো খালি হাতে একটা রয়্যাল বেঙ্গল বাঘ মেরে, আর আসামের জঙ্গলে বুনো মোষের সঙ্গেও নাকি একবার হাতাহাতি করেছিল। এমন দাপট ছিল যে সহজে তার সঙ্গে কেউ লড়তে রাজিই হতো না। তখন বরদাচরণ বললেন, এরকম লোককে একবার চোখের দেখা দেখে আসা তো দরকার। দাদু চলো, কাল তোমার সঙ্গে আমিও যাব। পরদিন অম্বিকাচরণ নাতি বরদাচরণের হাত ধরে বেরিয়ে পড়লেন। জেমিনি হোটেল তাদের বাড়ির থেকে বেশি দূরেও নয়। দোতলায় উঠে 12 নম্বর ঘরের বন্ধ দরজায় ধাক্কা দিয়ে অম্বিকাচরণ বাজখাঁই গলায় চাঁচতে লাগলেন, কোথায় শের সিং? বেরিয়ে আয় বেটা, তুই অম্বিকাকে এখনো চিনিস না, আজ তোরই একদিন কি আমারই একদিন। তখন ঘরের ভেতর থেকে একটা হুঙ্কার শোনা গেল, হ্যাঁ এসেছিস? সিংহের গুহায় শেষে ঢুকবার মতো তোর সাহস হলো? আর বলতে বলতেই দড়াম করে দরজা খুলে গেল। শের সিংকে দেখে বরদাচরণের চোখ তো ছানা বড়া। 85 বছরেও তাঁর দাদু অম্বিকাচরণের স্বাস্থ্য যথেষ্ট ভালো বটে, কিন্তু 90-এতে শের সিং যেন প্রকৃতই সিংহ, ইয়া বুকের ছাতি।
বিশাল দুটো শালখুঁটির মতো হাত, পাকানো মোচ, বাবড়ি চুল। দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ রোষকষায়িত লোচনে চেয়ে রইলেন। পাছে এখানেই দুজনে লেগে যায় সেই ভয়ে বরদাচরণ তাড়াতাড়ি দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তখন শের সিং জিজ্ঞেস করলেন, এটিকে? অম্বিকা বললেন, নাতি। শের সিং সঙ্গে সঙ্গে ভারী নরম হয়ে বললেন, নাতি? তা আগে তো বলতে হয়। এসো খোকা, এসো। তোমার দাদুর সঙ্গে ঝগড়া আছে বটে, কিন্তু তোমার সঙ্গে তো নেই। আর তাছাড়া শিশুরা হচ্ছে জগতের আনন্দ। খোকা, শিশু, এইসব বিশেষণ শুনে বরদাচরণ হাসবেন কি কাঁদবেন তা বুঝতে পারছেন না। ঘরে ঢুকে বড়দা দেখেন বেশ লম্বা চড়া চেহারার এক যুবক বসে বসে একটা পেতলের গামলায় ঘুটনি দিয়ে বাদামের শরবত বানাচ্ছে। শের সিং বললেন, অম্বিকা, এই দেখো, এ হচ্ছে আমার নাতি। ও ভাবে আমি বুড়ো হয়েছি, তাই সবসময় সঙ্গে সঙ্গে থাকে। অম্বিকাচরণ যুবকটি থুতনি নেড়ে দিয়ে বললেন, বাহ বাহ, হ্যাঁ, দিব্যি দেখতে হয়েছে তো খোকাটিকে। শের সিং বললেন, আচ্ছা, কাজিয়া না হয় পরে হবে, আগে শরবত তো খাও। অম্বিকা বললেন, শরবত না হয় খাচ্ছি, কিন্তু আমার বাড়িতে কদিন যে দুটো ডাল ভাত খেতেই হবে শের সিং। এরপর দুপক্ষের বেশ সদ্ভাব হয়ে গেল। অনেকক্ষণ বসে দুজনে নানা কথা কইলেন, হাসি ঠাট্টাও হলো। গল্পগুজবে অনেকটা বেলা কাবার করে অম্বিকা উঠলেন। বরদাচরণ স্বস্তির শ্বাস ছাড়লেন। দুই বুড়োর কুস্তিটা বোধহয় এড়ানো গেল। কিন্তু বিদায় দেওয়ার সময় শের সিং হঠাৎ বললেন, তাহলে অম্বিকা, কুস্তিটা কবে হচ্ছে? অম্বিকাচরণ সতেজে বললেন, যেদিন বলবে, কাল হলে কাল। ঠিক আছে, তাহলে কালই ঢেলা পিটিয়ে দাও। ওই ফুটবল মাঠে দুজন নেমে পড়ব। ঠিক আছে, তাই হবে। খবরটা বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়ল। অতীতের বিখ্যাত পালোয়ান শের সিং যে এখনো বেঁচে আছেন তাই অনেকে জানত না। আর তার উপর অম্বিকাচরণ যে একদা শের সিংকে হারিয়েছিলেন সে খবরও অনেকের অজ্ঞাত। সুতরাং তুমুল উত্তেজনা দেখা গেল। রাতারাতি ফুটবল মাঠের মাঝখানে কুস্তির মাটি তৈরি হয়ে গেল। চারদিকে চেয়ার বেঞ্চি সাজানো হতে লাগলো। ভিড় সামলানোর জন্য বাঁশের বেড়া তৈরি হলো। সকাল থেকে ছেলে, মেয়ে, বুড়ো, বাচ্চা কাতারে কাতারে এসে চারিদিকে জায়গা দখল করতে লাগলো। 85 বছরের একজন মানুষের সঙ্গে 90 বছর বয়সী আর একজনের লড়াই, এ তো আর সোজা কথা নয়। কিন্তু মুশকিলটা হলো অম্বিকাচরণের সকাল থেকেই শরীর খারাপ। সকাল থেকেই রোদে বসে বারবার শুধু বগলে থার্মোমিটার দিচ্ছেন। বরদাচরণকে ডেকে বলছেন, দেখ তো দাদু, কত উঠল। বরদাচরণ থার্মোমিটার দেখে বললেন, 97.5 তো দাঁড়িয়ে আছে দেখছি দাদু। তোর থার্মোমিটার তাহলে একবারে খারাপ হয়ে গেছে। আমার তো মনে হয় 101-এর কম হবে না। দে তো, আর একবার লাগিয়ে দেখি। বরদাচরণ দাদুর কপালে হাত দিয়ে বললেন, রোদে বসে গা একটু গরম হয়েছে বটে, কিন্তু জ্বর বলে তো মনে হয় না। আর তখনই অম্বিকাচরণ খেঁকি উঠে বললেন, আচ্ছা, তুই জ্বরে কি বুঝিস? এ হলো নারীর জ্বর, ও ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে ওঠে, বুঝলি? বরদাচরণ বুঝলেন দাদু আর লড়তে চান না, কিন্তু না লড়লেও তো নয়। চারিদিকে খবর উঠে গেছে, কাতারে কাতারে লোক আসছে লড়াই দেখতে। বরদাচরণ বা অম্বিকাচরণ জানেন না যে ওদিকে শের সিংয়ের শিবিরেও সমস্যা দেখা দিয়েছে। ভোররাত্রি থেকেই শের সিং তার নাতিকে বলছেন, দেখো ভাই, আমার পেটে খুব ব্যথা হয়েছে। নাতি বলল, দাদু, কই জীবনে তোমার কোনোদিন তো পেট ব্যথা হয়নি। তখন শের সিং খিঁচে ওঠেন, হয়নি বলেই কি হতে নেই? আমার দারুণ ব্যথা হয়েছে, মনে হয় কলেরাই হলো বোধ হয়। কিন্তু দাদু, কলেরা হলে তো ভেদ বমি হয়। আর চুপ কর তো, তুই খুব বেশি জেনে গেছিস। কলেরা কত রকমের হয় জানিস? ভেতরে তো আমার তো ভেদ বমি শুরু হয়ে গেছে। নাতি ফাঁপড়ে পড়ে গেল।
লড়াই না হলে যে দাদুর সম্মান থাকবে না। বেলা বাড়তে লাগলো। অম্বিকাচরণ কম্বল মুড়ি দিয়ে সেই যে শুয়ে পড়েছেন, আর নড়াচড়ার নামই নেই। আর এদিকে শের সিং সেই যে বাথরুমে ঢুকে দরজা দিয়েছেন, আর বেরোনার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অগত্যা বরদাচরণ দাদুর অবস্থার কথা জানাতে শের সিংয়ের কাছে রওনা হলো। আর শের সিংয়ের নাতিও নিজের দাদুর কথা জানিয়ে ট্রফিটা ফেরত দিয়ে আসতে রওনা হলো অম্বিকাচরণের বাড়ি। বরদাচরণ যখন শের সিংয়ের ঘরে এসে হাজির হলেন, শের সিং তখনও বাথরুমে। বরদাচরণ খুব বিনয়ী গলায় ডাকলেন, শের দাদু, ও শের দাদু। বাথরুমের ভেতর থেকে খুব সতর্ক গলায় শের সিং সাড়া দিলেন, কে রে, কি চাই? বরদাচরণ খুব কুণ্ঠিতভাবে বললেন, শের দাদু, আমি বরদাচরণ। আমার দাদু অম্বিকাচরণের সকাল থেকেই টাইফয়েড। হ্যাঁ? আগে হ্যাঁ, ডাক্তাররা বলছে ব্যামো খারাপের দিকেই যেতে পারে। সত্যি বলছো? আগে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাথরুমের ভেতরে একটা রণহুঙ্কার শোনা গেল। আর তারপরেই দড়াম করে দরজা খুলে বেরিয়ে এসে শের সিং হা হা করে অট্টহাস্য হেসে বললেন, আরে এ তো আমি আগেই জানতাম। অম্বিকার মুরদ যে কি তা সে 60 বছর আগেই আমার জানা হয়ে গেছে। লড়াইয়ের নামে যার জ্বর আসে সে আবার মরদ, ছো ছো। ওদিকে শের সিংয়ের নাতি কাঁচুমাচু মুখে গিয়ে অম্বিকাচরণের বিছানার পাশে দাঁড়িয়ে ডাকলো, অম্বিকা দাদু, ও অম্বিকা দাদু। কে? কম্বলের ভিতর থেকে অম্বিকাচরণ খুব ক্ষীণ স্বরে বললেন, কে? আমি শের সিংয়ের নাতি। দাদুর যে ভোররাত্রি থেকে খুব ভেদবমি হচ্ছে, ডাক্তার বলছে কলেরা। হ্যাঁ, সত্যি তো? আগে সত্যি। দাদু তো বাথরুম থেকে বেরোতেই পারছেন না। তখন অম্বিকাচরণ কম্বলটা এক ঝটকায় নামিয়ে তড়াক করে লাফিয়ে উঠলেন। আর তারপর হা হা করে হেসে উঠে বললেন, হ্যাঁ হবে না, ভয়ের চোটে পেট খারাপ হয়েছে, ও আবার আগেই জানা ছিল। মুর্শিদাবাদে সেই যে ওকে ধবিপাটে আছাড় মেরেছিলাম, হ্যাঁ তা কি আরও ভুলে গেছে? শের সিং আর অম্বিকাচরণ দুজনেই ভাবলেন, লড়াইটা যখন হবেই না, তখন ফুটবল মাঠে গিয়ে জনসাধারণের সামনে বুক ফুলিয়ে ওয়াকাবারটা নিয়ে আসবেন। তাই দুজনেই তড়িঘড়ি রওনা হয়ে পড়লেন আসরে। অম্বিকা জানেন শের সিংয়ের কলেরা, আর শের সিং জানেন অম্বিকার টাইফয়েড, তাই দুজনেই নিশ্চিন্ত। এদিকে ফুটবল মাঠ তো ভিড়ে ভিড়াক্কার। দুদিক থেকে দুজনকে ঢুকতে দেখে লোকেরা হৈ হৈ করে উঠল। অম্বিকা ভাবলেন তাকে দেখি হয়তো লোকে হইচই করছে, আর শের সিং ভাবলেন তাকে দেখে। হুঙ্কার দিয়ে দুজনেই লাফিয়ে পড়লেন দঙ্গলে। আর তারপরই দুজন নির্বাক হয়ে চেয়ে রইলেন পরস্পরের দিকে। কেউই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। অম্বিকাচরণ একটা দীর্ঘশ্বাস ফেলে একটা হাত শের সিংয়ের দিকে বাড়ি দিয়ে বললেন, দেখো তো একটু নাড়িটা, জ্বর মনে হয় 101 ছাড়িয়ে গেল। শের সিং নাড়ি ধরে বললেন, তো 2-এর কম না। এবার আমার পেটটা একটু টিপে দেখো তো, বড্ড ব্যথা। অম্বিকা শের সিংয়ের পেট টিপে দেখে বললেন, ও বাবা, এ তো কলেরার একবার একটা মস্ত ডেলা দেখছি। ব্যাপারটা বুঝতে জনসাধারণের একটু সময় লাগলো বটে। তারপর হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়ল সমস্ত মাঠ। আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি। গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, গল্পটা শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধু, আবার খুব শিগগিরই হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
নমস্কার।